জনগণকে পাশ কাটিয়ে করিডোরের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, শ্রমিক সমাবেশে তারেক রহমান। সরকারের একটি অংশের বিরুদ্ধে বিভক্তি তৈরির অভিযোগ। নির্বাচনের আগে প্রবাসী শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান এনসিপির। শ্রমিকদের অমানবিক জীবনের অবসানে জামায়াতের অঙ্গীকার। মহান মে দিবসে দেশজুড়ে বর্ণাঢ্য র্যালি, সভা, সমাবেশ। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন সরকারের অগ্রাধিকার বললেন প্রধান উপদেষ্টা। জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থী ছাত্র সংগঠন। ভোটের আগেই জুলাইয়ে হামলায় জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস ডিসির। কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই পেহেলগাম হামলায় রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ। পাকিস্তানি গণমাধ্যমে গোপন নথি ফাঁসের চাঞ্চল্যকর তথ্য। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি শান্ত বাজারে। পুরো সংবাদ জুটের সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম এবং আমি তানজিম শাফিন। জনগণকে পাশ কাটিয়ে কোনো দেশের সঙ্গে করিডোর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে জনগণ ও নির্বাচিত সরকার। গণতন্ত্রকামী মানুষের মধ্যে সরকারের একটি অংশ বিভেদ তৈরি করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, দেশকে ঝুঁকিতে ফেলে এমন কিছু করা হলে প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। তপ্ত দুপুর কিংবা তুমুল বৃষ্টি, কাজে অনড় থাকেন শ্রমজীবীরা। তারই ছাপ রাজধানীর নয়াপল্টনেও। দুপুরের হঠাৎ বৃষ্টিতেও সমাবেশ স্থল ত্যাগ করেননি তারা, বরং স্লোগান জোরালো হয় আরও। আন্তর্জাতিক শ্রমিক দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ সফল করতে বৃহস্পতিবার সকাল থেকে নয়াপল্টনমুখী নেতাকর্মীরা। অর্থনীতির চাকা সচল রাখা পোশাক শ্রমিক থেকে শুরু করে নির্মাণ কিংবা পরিবহন, বাদ যায়নি কেউই। কয়েক ঘন্টায় হয়ে ওঠে লাখো মানুষের সমাবেশ। তাদের চাওয়া নির্দিষ্ট কর্মঘণ্টা ও নিয়মিত বেতন ভাতা। দুপুর 2টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। একে একে যোগ দেন শ্রমিক দল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। বলেন, যে কোনো ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের পাশে থাকবে বিএনপি। সেই সাথে শ্রম সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবগুলো আগামী মে দিবসের আগে আইন করে বাস্তবায়ন করার দাবি জানান। শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, তাদের জাতি, তাদের ভাষার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে আমরা কেন বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন শিল্পের মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মিয়ানমারকে করিডোর দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। বলেন, দেশকে ঝুঁকিতে ফেলে কিছু করা হলে তার বিরুদ্ধে প্রতিরোধ করা হবে। রাজনৈতিক দল ও জনগণকে উপেক্ষা করে দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে। আমরা বলতে কিন্তু বিএনপির কথা বলি নাই, সবার কথা বলছি আমি। এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে। ও সেখানেই আমাদের সমস্যার কোনো সমাধান হবে আমরা বিশ্বাস করি। কৃষক, শ্রমিক, মানুষের সমস্যার সমাধান একমাত্র সমাধান সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে জনগণ ও নির্বাচিত সরকার। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের জনগণকে না জানিয়ে
অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রয়োজন উল্লেখ করে বলেন, সরকারের একটা অংশ সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকামী মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র কেবল সভা, সেমিনার, বক্তৃতা আর আনুষ্ঠানিকতায় কেটে গেল 3 যুগ আন্তর্জাতিক শ্রমিক দিবসের। আর মেহনতি মানুষের ন্যায্যতা আদায়ের সংগ্রাম এখনো আটকে আছে কর্তা ব্যক্তিদের চেষ্টা আর সীমাবদ্ধতায়। মালিক শ্রমিক এক হয়ে কবে করবে নতুন করে এদেশ, সে প্রশ্ন রেখেই সিফাত শাহরিয়ার এখন ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থার সংকট আছে জানিয়ে সরকারকে দ্রুত ইসি পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। রাজধানীর বাংলা মোটরে এনসিপি শ্রমিক উইং আয়োজিত আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আগামী নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত জানাবেন ওমর ফারুক। মহান মে দিবস উপলক্ষে এই র্যালি জাতীয় নাগরিক পার্টির। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়ে যা শাহবাগ হয়ে ফের বাংলা মোটরে গিয়েই শেষ হয়। র্যালি শেষে এনসিপির শ্রমিক উইংয়ের আয়োজনে আলোচনা সভায় অংশ নেন দলটির সিনিয়র নেতারা। গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থেই শ্রমিকদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির নেতারা। শ্রমিকদের উপর সকল ঘৃণা অবজ্ঞা দূর করার তাগিদ তাদের। প্রশ্ন তোলেন আসছে নির্বাচনকে কেন্দ্র করে ইসির নিরপেক্ষ ভূমিকা নিয়েও। নেতারা বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি। শুধুমাত্র শ্রম সংস্কার কমিশনে আপনাদের পক্ষে 2-4টা কথা লিখে দিলেই হবে না। রাষ্ট্র সংস্কারের সংবিধান প্রশ্নে আগামী গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কিভাবে চলবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু থাকবে, এই প্রশ্নগুলোতে আপনাদের মতামত দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে ইসির সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। আলোচনায় উঠে আসে প্রবাসী শ্রমিকদের ভোটের বিষয়েও। যে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে সফল হয়েছে গণঅভ্যুত্থান, তাদের ভোটাধিকারের বিষয়েও সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এনসিপির। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা শ্রমিক অঞ্চলের দিকে মার্চ করব, আপনাদের সাথে থাকব। বাংলাদেশ পুনর্গঠনে আমরা একসাথে লড়াই করব। আমাদের এই যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে, বরং এই ক্ষমতা নির্ধারণে, মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে। সেজন্য আমরা চাচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনাও দিয়েছি, পরবর্তী নির্বাচন বা পরবর্তী সবসময়ে যেন তাদের ভোটের মূল্যায়নটি হয়। শ্রমিকদের সকল বৈষম্য দূর করতে তাদের জীবন সংগ্রাম পাঠ্যপুস্তকে তুলে ধরার কথাও বলেন এনসিপির নেতারা। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে। ওমর ফারুক, এখন ঢাকা। জামায়াত ক্ষমতায় গেলে নারীর স্বাধীন ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নয়াপল্টনে শ্রমিক দিবসের সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় শ্রমজীবী মানুষের পুনর্বাসন ও শ্রমিকের জীবনমান উন্নয়নে সকল খাতের শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন জামায়াত নেতারা। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। তুমি কি থাকবে ওগো মরার দলে, মেশিন সুতার বন্ধ ঘরে থাকছো বলে। মহান মে দিবসের তাৎপর্য আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজন করে শ্রমিক সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন খাতের শ্রমিকরা বলেন, জীবন দিয়ে সভ্যতা নির্মাণে অগ্রগামী ভূমিকা রাখলেও বিশ্বব্যাপী অসৎ নেতৃত্বের কারণে এখনও সবচেয়ে নিষ্পেষিত হচ্ছে শ্রমজীবী মানুষ। রাজনৈতিক নেতৃবৃন্দরা সব সময় শ্রমজীবী মানুষের মাথা বিক্রি করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। শ্রমজীবী অসহায় শ্রমজীবী মানুষদের অধিকারের ব্যাপারে তারা কখনো সুচিন্তিত এবং নিরপেক্ষ সঠিক দায়িত্ব পালন করে না। এই শ্রমিকের ঘামে, শ্রমিকের ইসে এই দেশ টিকে আছে। গোটা দুনিয়া শ্রমিকদের কাছে তারা কাজ করে, তৈরি করে। সরকারের একটা কার্ড দরকার, কার্ডটা থাকলে যেন আমরা সবকিছু পাই। তো সরকার আমাদেরকে দিয়ে থাকেন, এরা তো আমরা পাচ্ছি না। এই কারণে আমরা নিপীড়িত, আমরা অনেক কষ্টে থাকি। সমাবেশে যোগ দিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, শ্রমিক ও মালিকদের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছিল কমিউনিজমের ভ্রান্ত ধারণা। চাঁদাবাজ ও দুর্নীতিবাজ মুক্ত সমাজ গড়তে পারলেই শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। শ্রমিকের মৌলিক অধিকার
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হবে। কথায় কথায় ছাড়াই চলবে না। শ্রমিক মালিক ভাই ভাই আল্লাহর আইন কায়েমের মাধ্যমে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করবে শ্রমিক এবং মালিক, তাহলে ইনশাআল্লাহ সেই অধিকার আমরা ফিরে পাবো। সমাজতন্ত্রের ধর্মনিরপেক্ষ রাজনীতির বীজ ঢুকিয়ে বাংলাদেশের শ্রমিকদেরকে তারা সমাজতন্ত্রের প্রশিক্ষণ দিতে শুরু করেছিল। কলে কারখানায় মালিক শ্রমিক দ্বন্দ্ব বাঁধিয়ে তারা যে নাস্তিক্যবাদী ধারার সূচনা করেছিল, তারা বলতো শ্রেণী সংগ্রামী হচ্ছে পৃথিবীর ইতিহাস। সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দল মতের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবে জামায়াত। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতায় এলে নারীর মর্যাদা নিশ্চিত করবে তার দল। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। এ সময় শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শ্রমজীবী মানুষের পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন জামায়াত নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। পহেলা মে শ্রমিক কিষাণের বিজয় নিশান ওড়ানোর সংগ্রামী ইতিহাসের দিন। শোষণ আর বঞ্চনার শৃঙ্খল ভেঙে দাবি আদায়ের দিনটি পালন করা হচ্ছে নানা কর্মসূচির মাধ্যমে। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢল নামে বিভিন্ন শ্রমিক সংগঠনের র্যালি, সমাবেশ সহ নানা কর্মসূচি থেকে শ্রমজীবী মানুষের সামাজিক মর্যাদা নিশ্চিত সহ শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষার দাবি তুলে ধরা হয়। সাজিদ আরাফাতের প্রতিবেদন। দিনটি শ্রমজীবী মানুষের প্রাণ খুলে নিজেদের অধিকার আদায়ের কথা বলার দিন। সব ধরনের শোষণ, অবহেলা আর বঞ্চনার বিরুদ্ধে শতবর্ষী স্লোগানে মুখর শ্রমিকরা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবি দেওয়া আর ন্যায্যতা আদায়ে ঢল নামে বিভিন্ন শ্রমিক সংগঠনের। একে একে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়ন সংঘ, নৌযান শ্রমিক ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা র্যালি, মানববন্ধন, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচি থেকে স্থায়ী মজুরি কমিশন, ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষা, ন্যূনতম মজুরি নির্ধারণ, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সরকারি ছুটি পায় সরকারি যারা চাকরি করে, আর আমরা গার্মেন্টস শ্রমিকরা পাই 4 মাস, তাহলে কি আমরা কি মানুষ না? সরকারের কাছে দাবি জানাই, একটি মজুরি কাঠামো, জাতীয় মজুরি কাঠামো গঠন করুক, যাতে সকল শ্রমিকদের একটা মজুরির আওতায় আসে। গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা, বাসস্থান, চিকিৎসা এবং বিনোদনের ব্যবস্থা করতে হবে। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে প্রতিপাদ্য ধারণ করে শ্রমিক শ্রেণীর উপর সব বৈষম্য দূর করে ন্যায্যতার প্রতিষ্ঠায় মালিক পক্ষ ও সরকারের দৃষ্টিভঙ্গি বদলানোর দাবি জানান তারা। শ্রমিকদের ঢাকায় নির্যাতন বন্ধ করতে হবে, শ্রমিকরা ব্ল্যাকলিস্টে আছে, ব্ল্যাকলিস্ট মুক্ত করতে হবে। ন্যূনতম 30,000 টাকা জাতীয় ন্যূনতম মজুরির ঘোষণা দিয়ে আজকের মে দিবসকে আপনারা সার্থক করবেন। মালিকরা হচ্ছে ব্যক্তি মালিক, ব্যক্তি পুঁজির মালিক। তারা শ্রমিকদেরকে নিঃস্ব করে তাদের এই সম্পদ পুঁজি গড়ে তুলেছে। শ্রমিক মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়া ও শ্রমজীবী মানুষের সামাজিক মর্যাদা নিশ্চিতে মে দিবসের গুরুত্ব উঠে আসে বিভিন্ন কর্মসূচি থেকে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকের অবস্থা না বদলালে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করাই সরকারের অন্যতম লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসাইন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, যেদিনে তারা জীবন দিয়েছিলেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা রাজপথে নেমেছিলেন। দাবি ছিল 8 ঘন্টা কর্মদিবস, কাজের উন্নত পরিবেশ ও মজুরি বৃদ্ধি। প্রতি বছরের এই পহেলা মে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস হিসেবে। বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও
সেফটি দিবস হিসেবে। এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। এ উপলক্ষে আয়োজিত রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শ্রমিকদের অবস্থা আগের মতো থেকে গেলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে না। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। এটা আমাদের দায়িত্ব এবং একই সঙ্গে এটা আমাদের মস্ত বড় সুযোগ। এরকম আকাঙ্ক্ষা আগে কোনোদিন একযোগে এত কঠোরভাবে সৃষ্টি হয়নি, আজকে যেভাবে সৃষ্টি হয়েছে। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হবে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। শ্রম বিষয়ক প্রতিবেদনের অ্যাওয়ার্ড দেওয়া হয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। 1886 সালে শ্রমজীবীদের আত্মত্যাগে পূরণ হয় 8 ঘন্টা কাজের দাবি। বিশ্বব্যাপী তৈরি হয় শ্রম আইন, কিন্তু বাংলাদেশে অনেক পেশায় এখনো এর বাস্তবায়ন নেই। শাহাদাত অভ্রের প্রতিবেদন। দুহাতে পৃথিবীর গান বুনে চলে যে শ্রমিক, তার মুখে নেই মে দিবসের খুশি। আইনের বইয়ে লেখা 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম আর 8 ঘন্টা অবকাশ। বাস্তবে তার দেখা নেই, তাই কাজের পাশাপাশি চলে গুনগুন, হয়ে ওঠে তাদের গান। আমার জেল হবে না ফাঁসি হবে গো, উখিলে তো কইল না, মেহাজিস্টের শামসুল হক জামিন দিল না আমারে, মেহাজিস্টের শামসুল হক জামিন দিল না। মাঝির কানে বাজে ভাটির কান্না, জোয়ারের ডাক। থানায় যারা মিথ্যা কেস করিল। এই যেমন হামিদ মাঝি গানে গানে বলছিলেন তার শঙ্কা ও প্রতিবাদের কথা। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। হ্যাঁ, এই আস্তে রাখতেছি মনে হয় 12টায় 10টায় যে সুযোগ পাই ওই সময়ই মনে হয় যে আমার ফুর্তি করে একটু মনের ফুর্তি আসে, একটু ওই গান গাই। মাঠের গান ফসলের মতোই। ওই কাল গাড়িয়াল বাহাই আর কত কাল থাকবো আমি পন্থের দিকে চাইয়া। ডকের পাশেই ঘাট, লেবারদের বুকে জমে থাকা ক্লান্তি রূপ নেয় গুনগুন গানে। গান এখানে মনের কথা বলে। বন্ধু বান্ধবের সাথে সন্ধ্যার পরে ধরেন রাত 9টা থেকে 10টা পর্যন্ত, আবার কোনো সময় 12টা বাজে, গান বাজনা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে। কামারের হাতুড়ি শুধু লোহা করে না, গড়ে ইতিহাস। এই যে কামার হাতুড়ি আর আগুনের তাপে পুড়ে যে কাজ শুরু করে সেই কাজ শেষ হয় 12 ঘন্টা পর। দিনে 8 থেকে 900 টাকা পায়। হয় অসুস্থ, তবু করতে হচ্ছে এই যুদ্ধ। যে পরিমাণ টাকা পয়সা পায়, যে টাকা পয়সাতে ছেলে মেয়ে খাওয়া পড়াইতে কেউ শেষ, চাকরি বাকরি কোথায় থেকে করানো। আর এই হিসেবে তো আমাকে আগুনেতে এমনিও পুরো জীবনও শেষ,
ঘরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। তবু তারা আশায় বাঁচেন, ধরেন তাদের নিজ পেশা, নিজস্ব গান। গবেষকরা বলছেন তাঁতি, কামার, কুমার সব পেশার আছে আলাদা আলাদা গান, সুর ও প্রকাশভঙ্গি। প্রত্যেকটা গানে দেখবেন যে খুব সিগনিফিকেন্টভাবে শ্রমজীবী মানুষদের তাদের যে সৃজনশীলতা, তাদের যে শ্রম ঘন উৎপাদন ব্যবস্থা এবং প্রাণ প্রকৃতির সাথে তার যে জীবনের সম্পর্ক, সেখান থেকে আসলে এই গান তৈরি হয়েছে। এখানে এসে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকেই কিন্তু হচ্ছে যেই কাজের ফাঁকে নিজের যেই পছন্দের গানটি আছে সেটি গুনগুন করে গাইছেন এবং সেই গানে প্রকাশ পাচ্ছে তাদের জীবন যুদ্ধের কথা, তাদের কর্ম ও পরিশ্রমের কথা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। জাহাঙ্গীরনগরে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 31 জুলাই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে সহায়তার আশ্বাস বিভিন্ন ছাত্র সংগঠনের। বিস্তারিত থাকছে হুমায়ুন কবিরের প্রতিবেদনে। দীর্ঘ ৩৩ বছর পর সচল হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি দাওয়া নিয়ে একের পর এক বৈঠক, অবশেষে আলোর মুখ দেখল জাকসু নির্বাচন। জাকসু নির্বাচন আয়োজনের দিনক্ষণ ঘোষণায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠন ও অংশীজনেরা। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সর্বোচ্চ সহায়তার অঙ্গীকার তাদের। ঘোষিত যে সময়সূচির মধ্যে যাতে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা আশা রাখছি তারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে এবং তফসিল ঘোষণার যে পদক্ষেপটি তারা নিয়েছে, তারা নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত তারা সেই তাদের প্রতিশ্রুতিটি রাখবে। জাকসুর মাধ্যমে যে নেতৃত্ব তৈরি হবে তারা কিন্তু সিনেট এবং সিন্ডিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমরা প্রত্যাশা করছি এই জাকসু নির্বাচনের দিশারি হয়ে সারা বাংলাদেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদগুলো কার্যকর হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, আগামী ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। আর ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত দেয়া যাবে মনোনয়নপত্র জমা। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ জুলাই। এছাড়াও আগামী ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। আর ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ ৩১/৭/২০২৫ সকাল ৯টা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। শেষ যে বিষয় সেটা হলো ভোট গণনা ও ফলাফল প্রকাশ ৩১/৭/২০২৫। এদিকে নির্বাচনের আগেই আওয়ামী দোসরদের বিচার নিশ্চিতের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটার তালিকা প্রস্তুতের আগে বিচার নিশ্চিতের প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। বিচার কার্য যদি শেষ না হয়, আমরা ভোটার তালিকা যদি চূড়ান্ত করি এবং কেউ যদি নির্দোষ প্রমাণিত হয়, তিনি কিন্তু অধিকার বঞ্চিত হবেন। সেজন্য আমরা একমত হয়েছি যে ভোটার তালিকা চূড়ান্ত করার পূর্বেই বিচার কাজ সম্পন্ন করতে হবে। সবশেষ ১৯৯৯ সালে অনুষ্ঠিত হয়েছিল নবম জাকসু নির্বাচন। এরপর থেকে প্রায় ৩৩ বছর নিষ্ক্রিয় ছিল শিক্ষার্থী সংসদ। এখন সাভার। সময় মতোই ঢাকার শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাচ্ছে হজের ফ্লাইট। তবে ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা সন্তুষ্ট থাকলেও গেল ৩ দিনে ভিসা জটিলতায় পড়েছেন ২৩ যাত্রী। সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিস্তারিত প্রতিবেদনে। ফ্লাইট ছিল ২৯ তারিখ দিবাগত রাতে, অর্থাৎ ৩০ তারিখের ৩টা ৩০ মিনিটে। আমরা ৩টা পর্যন্ত অপেক্ষা করলাম। তারা বলতেছে যে অপেক্ষা করেন হবে, দরকার হলে আমরা ওর নামকে ১ ঘন্টা আগেও যদি হয় আমাদের পাঠিয়ে দেবো। কিন্তু ৩:৩০ পর্যন্ত অপেক্ষা করার পরে আমাদেরকে তারা আর আশ্বস্ত করতে পারলো না, আমাদের ফ্লাইট চলে গেল। নিজের ভিসা হলেও স্ত্রীর ভিসা না হওয়ায় হজ ফ্লাইট মিস করে এভাবেই হতাশা প্রকাশ করছিলেন সুদূর রংপুর থেকে আসা শফিকুজ্জামান। ২ মাসের কথা বলে আমি আসলাম, সেটা ব্যাহত হচ্ছে। আমার মদিনাতে যে বাড়ি ভাড়া আছে ৮ দিনের জন্য, আমি তো ওইখানে ঢুকতে পারছি না। তারপরে আমার গ্রুপের সবাই চলে গেছে, আমার গাইড কে হবে? গেল ৩ দিনে একই সমস্যায় পড়তে হয়েছে আরও ২৩ জনকে। এমন অবস্থায় হতাশা আর অনিশ্চয়তায় সময় কাটছে এই হজ যাত্রীদের। প্রথম পাসপোর্টে আমি টাকা জমা দিছি বায়োমেট্রিক,
এ করছি সব কিছু ওকে কইরা টাকা পয়সা জমা দিয়ে যখন পাসপোর্ট এখানে চাইছে তখন জমা দিতে আসি, তখন বলে যে আপনার পাসপোর্টের মেয়াদ একদিন কম আছে। আমার ওয়াইফ গেছে গা, আমার 29 তারিখে ভিসা ছিল, তার ভাইয়ের সাথে আমি তারা পাঠিয়ে দিছি গেছে গা, আমার সাথে আর যেতে পারে না, শুধু আমি একা রয়েছি এখন। কর্তৃপক্ষ বলছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ভিসা কার্যক্রমে ব্যবহৃত নতুন সফটওয়্যারের হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় এই ধরনের ভিসা জটিলতা তৈরি হয়েছে। তবে খুব দ্রুতই তা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান হজ অফিসের পরিচালক। সফটওয়্যারের মাধ্যমে আসলে অনলাইন ভিসা প্রসেস করতে এবছরে তারা সেই সফটওয়্যারটাকে আপডেট করেছে। এই আপডেট করার কারণে তাদের সিঙ্ক্রোনাইজেশনে কিছুটা সময় লাগছে, এই কারণে আসলে কিছু কিছু ভিসা ওই নির্ধারিত সময়ের মধ্যে আসেনি, খুব কম সংখ্যক কয়েকটি ভিসা আসেনি। তবে আমরা আশা করছি যে একটা সিস্টেম যেহেতু তারা রান করেছে, নিশ্চয়ই খুব দ্রুতই তারা এটা ওভারকাম করে সকলের ভিসা প্রদানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে। তবে অনাকাঙ্ক্ষিত এমন কিছু ঘটনা ঘটলেও সময় মতো ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইটগুলো। গেল সোমবার থেকে 3 দিনে 27টি ফ্লাইটে দেশ ছেড়েছেন 11,060 জন মুসল্লি। ব্যবস্থাপনার সন্তুষ্ট যাত্রীরাও। হজের জন্য আবেদনগুলো কাজগুলা এরা যথাযথভাবে এটা আমি ওনাদের থেকে সহযোগিতা পেয়েছি এবং এই কাজগুলোই আমরা অনলাইনে আপনার পেয়ে গেছি, কিন্তু আগে এই কাজগুলো এভাবে পাওয়া যেত না। থাকার ব্যবস্থা, খানা দানা, নিচে নামাজের ব্যবস্থা সব কিছুই ভালো আছে ইনশাল্লাহ। এখানে এসে ভালো লাগলো, পরিবেশটা খুবই ভালো এবং আমার ফ্লাইটটা আসলে আগামীকাল সকাল 9:10-এ। হজ ক্যাম্পে একটু এসি যদি করতো তাহলে ভালো হতো আর কি, আমার মনে হয় আর কি, এটাই আমার পরামর্শ আর কি। এবছর 87,100 জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। তাদের বহন করবে 3টি এয়ারলাইন্সের 234টি ফ্লাইট। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। অনতিবিলম্বে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। মে দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, সংস্কারের নামে দেশকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। দেশ যেভাবে চলছে তাতে বিনিয়োগ আসবে না বলেও মনে করেন তিনি। দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা যে আস্থা ওনার উপর অর্পণ করেছিলাম, আমরা নিরাশ হয়েছি। উনি দেশের কোন রকম কোনো কিছু ভালো করতে পারেন নাই, দেশকে উনি ভালো মতো চালাচ্ছেন না। উনি দেশকে যে সংস্কারের কথা বলছেন, সেই সংস্কারের যে নমুনা আমরা দেখতে পাচ্ছি, নিজস্ব একটি দল করে সেই দল সেই পুরনো সংস্কৃতি দেখা যাচ্ছেন। নতুন বাংলাদেশে যারা অন্যায়ের প্রতিবাদ করে, পুলিশকে তাদেরও আস্থার জায়গা হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশের পোশাক দেখে এক সময় ভীত হতো আন্দোলনকারীরা, সেই দিনের পরিবর্তন হয়েছে। এ সময় পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে জনগণের জন্য আহ্বান জানান তারা। তবে অপরাধে জড়ালে তাদেরও জবাবদিহিতার আওতায় আনার তাগিদ বিশিষ্ট নাগরিকদের। কনসেন্ট যখন ভেঙে পড়ে তখন তার খোল নলচে শুদ্ধ রাষ্ট্র দেখা যাচ্ছে রাষ্ট্র শুধু জোরের উপরেই টিকে থাকতে পারে না। যখন জোরের উপর মাত্র সে টিকে থাকে, জনসমর্থন যা যখন শূন্যের কাছাকাছি নেমে যাবে, হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। কিন্তু পৃথিবীতে এই পর্যন্ত যত রাষ্ট্র আছে বা ছিল, সবগুলিতেই পুলিশ লাগে এবং পুলিশ কথার মধ্যে রাষ্ট্র কথাটা কিন্তু লুকিয়ে আছে। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে প্রাণ গেল 2 স্কুল ছাত্রের। সকালে কোরিয়ান ইপিজেড এলাকায় ফুটবল খেলতে গেলে এই দুর্ঘটনা ঘটে। বেশ কিছুদিন ধরেই অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে এই দুর্ঘটনা বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তবে কর্তৃপক্ষ বলছে, মূলত পাহাড়ের গর্তে ঢুকে ঝুঁকিপূর্ণভাবে পাখি শিকার করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। ফয়সাল করিমের প্রতিবেদন। চট্টগ্রামের শিল্প এলাকা কোরিয়ান ইপিজেডের মালিকানাধীন এই পাহাড়, যার ঠিক পাশের রাস্তা দিয়েই স্থানীয়দের চলাচল। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় 1 মাস ধরে ইপিজেডের এই এলাকায় নির্বিচারে পাহাড় কাটছিল কর্তৃপক্ষ, যেখানে ছিল না কোনো নিরাপত্তা বেষ্টনী বা সতর্কতা নোটিশ। এই অবস্থায় রোহান, মিসবা সহ কয়েকজন শিশু কোরিয়ান ইপিজেড এলাকায় ফুটবল খেলতে যায়। এ সময় পাহাড় ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রোহান ও মিসবার। গুরুতর আহত হয় সিয়াম ও সিফাত নামে আরও 2 শিশু। এখান থেকে 2জনকে আমরা ধরতে বুঝে গেছি ওরা 2জন মারা গেছে, যখন দেখা যাচ্ছে, কারণ ওরা এভাবে ছিল 2জন। আর 2জনকে আমরা ফার্স্টে বের করে আমরা তাড়াতাড়ি করে গাড়ি করে পাঠিয়ে দিছি। এখানে একজনকে আমরা অর্ধেক মাটির উপর থেকে দেখছি, ওকে আমরা উদ্ধার করে ওখানে দিছি। আমি গালের ভিতর থেকে ওর মাটি আর নাকের ভিতর থেকে মাটি তুলে ফেলছি। এরপরে জিবে মিসবার রহমান, ওকে পাইছি, ওকে তুলছি, ও জায়গায় এক্সপার্ট দায়িত্ব হয়েছিল। তারপর আমরা মেডিকেল নিয়েছি। আজকে স্কুল বন্ধ, প্রাইভেট বন্ধ,
ছেলেরা খেলাধুলা করতে আসছে, ঠিক আছে। গত বছর এই মাটিটা কাটছে, পাহাড়টা দেখেন উপরে আর নিচে দেখেন কতটুকু আকাশ পাতাল বেশ কম। আমাদের পাহাড় কেটে ফেলতেছে, আমাদের মাঠ ভরাট করে ফেলতেছে। আমরা কোথায় যাব? আসমানে যাব? আমরা কোথায় খেলতে যাব? তো পাহাড়ে আসছে ছেলেরা, এখানে পাহাড়গুলো এমন ভাবে কাটছে কেবিজের কোনো সেফটি দেয়নি। তো আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত হয়ে যেন এলাকার সবার যেন লাভজনক হয়। তবে কর্তৃপক্ষ বলছে অনুমতি নিয়েই পাহাড় কাটছিল তারা। মূলত গর্তে ঢুকে পাখি ধরতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। পুরানো ডিবির ভিতরে কিছু শিয়াল অথবা পাখিরা হোল করেছে, পাখি উঠে গেছে, ওখানে চাপা পড়ছে। তাহলে পাহাড় ধস বা এরকম কিছু না পাহাড় ধস না, ওই ছবিগুলো আমার কাছে আসছে। উপজেলা প্রশাসন বলছে কোরিয়ান ইপিজেডের এই জায়গায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি রয়েছে। তবে ঘটনা তদন্ত করে কর্তৃপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা রিপোর্ট নিব পুলিশের কাছ থেকে, আমরা একটু সরজমিনে দেখব পরিবেশের মতামত, তারপরে এটা আমরা একটা যদি ওরকম কোনো কিছু তাদের গাফিলতি থাকে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। আগে তো বিষয়টাকে এনশিওর করতে হবে আর কি। চলতি বছর এটি চট্টগ্রামে প্রথম পাহাড় ধসে নিহতের ঘটনা। তবে চট্টগ্রামে প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। এতে আতঙ্কিত স্থানীয়রা। ফাইসাল করিম, এখন, আনোয়ারা, চট্টগ্রাম। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে 2 মে এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি আমরা যুক্ত হচ্ছে সেখানে। নির্মোহে এবং ইম্পার্শিয়াল একটি দায়িত্বের পরিচয় দিবে। সেই জায়গা থেকে ফেসিবাদের কোনো আচরণের মধ্য দিয়ে যদি মনে হয় ফেসিবাদী আওয়ামী লীগকে কোনোভাবেই সহায়তা করছে, পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাহলে ইলেকশন কমিশনকে ভুলে গেলে চলবে না। আমরা সেই প্রজন্ম, যেই প্রজন্ম আওয়ামী লীগের গুলির সামনে দাঁড়িয়ে আমরা এই ফেসিবাদকে ঠেকিয়েছি। সুতরাং আমরা হচ্ছে আবরার আলিফের উত্তরসূরি। সুতরাং যদি ফেসিবাদকে কোনোভাবেই ইনস্টিটিউশনালি, কোনোভাবে রাজনৈতিক পলিটিক্যালি, ইনস্টিটিউশনালি বা ইন্টালেকচুয়ালি কোনোভাবে আবার রিহ্যাবিলিটেট করার চেষ্টা করা হয়, আমরা সেটিকে অবশ্যই আমরা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রতিরোধ করব। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে আহ্বান জানাবো, আমাদের আগামীকাল আমাদের বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আমরা দাবি নিয়ে আমরা হচ্ছে সম্মেলন করব, সেটির অংশ হিসেবে আজকে আমরা হচ্ছে গতকাল আমাদের কর্মসূচি ছিল, তার আগের দিনও কর্মসূচি ছিল। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে আমরা শাহবাগ রমনাতে আমরা হচ্ছে লিফলেট বিতরণ কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি। আগামীকাল বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে আপনাদের সাথে আমাদের দেখা হবে। এবারে দেশের বাইরের খবর। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের শঙ্কা যখন বাড়ছে, তখন পেহেলগামে সন্ত্রাসী হামলা ইস্যুতে পাকিস্তানের গণমাধ্যমে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। টেলিগ্রামের গোপন নথি ফাঁস হয়েছে বলে দাবি জিও টিভি সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের। এদিকে সন্ত্রাসীর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে 3 ব্যক্তির করা মামলা বৃহস্পতিবার খারিজ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। তৌহিদুর রহমানের প্রতিবেদন। কোনো তথ্য প্রমাণ ছাড়াই 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। চাপে ফেলতে নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ। বিপরীতে নয়াদিল্লির বিরুদ্ধেও পাল্টা পদক্ষেপ নিয়ে কঠোর জবাব দিচ্ছে ইসলামাবাদ। এতে দুদেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকায় তীব্র হচ্ছে যুদ্ধের শঙ্কা। এমন পরিস্থিতির মধ্যেই পেহেলগামে হামলা ইস্যুতে বৃহস্পতিবার চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো পাকিস্তানের জিও টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যম, যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ ওঠে। প্রমাণ হিসেবে তুলে ধরা হয় পেহেলগামে হামলার পরিকল্পনার গোপন নথিও, যা টেলিগ্রামে ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। সূত্রের মতে ফাঁস হওয়া নথিগুলো প্রমাণ করে যে আক্রমণটি কেবল রয়ের দ্বারা পরিচালিত হয়নি, বরং রাজনৈতিক ফায়দা অর্জনের লক্ষ্যে খুব সাবধানে চালানো হয় ফলস ফ্ল্যাগ অপারেশন। নথিগুলোতে এমনভাবে নির্দেশনাও দেওয়া ছিল যাতে ঘটনাটি অমুসলিম এবং রাষ্ট্র আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়। তারই অংশ হিসেবে হামলার ঠিক 36 ঘন্টা পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-কে দোষারোপ করার রূপরেখাও ছিল নথিতেই। তবে সেই সময়সীমার আগেই পাকিস্তানকে দোষারোপ করে ভারতীয় মিডিয়াগুলো। মিথ্যা তথ্য ছড়াতে ব্যবহার করা হয়েছে 200টিরও বেশি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।
ফাঁস হওয়া নথিগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী আক্রমণের প্রত্যক্ষদর্শী তৈরির জন্য নির্দিষ্ট এলাকায় পর্যটকের ছদ্মবেশে রয়ের এজেন্টদেরও মোতায়েন করা হয়েছিল। এমনকি অস্পষ্ট ভিডিও ব্যবহার করে ঘটনাটি পাকিস্তানের আইএসআইয়ের সাথে হামলার যোগসূত্রের ফরেনসিক প্রমাণ তৈরির রূপরেখাও ছিল এতে। এই নথি ফাঁসে দিল্লির আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও এপ্রিল মাসে অধিকৃত জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনী 9 জনকে হত্যা এবং 2480 জন কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে বলে দাবি করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই আরও সমালোচনার জন্ম দিল ভারতের সুপ্রিম কোর্ট। পেহেলগামের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানিয়ে 3 ব্যক্তির করা মামলা বৃহস্পতিবার খারিজ করেছেন ভারতের শীর্ষ আদালত। উল্লেখ করেছেন, এ ধরনের মামলা দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই টানা 7 দিন ধরে সীমান্তে গোলাগুলি করল ভারত পাকিস্তানের সেনারা। আকাশসীমা ব্যবহারে পাল্টাপাল্টি বিধিনিষেধ আরোপ করেছে দুদেশ। যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত বলে ভারতকে হুঁশিয়ার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশের নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মহাপরিচালক মোহাম্মদ আসিম মালিককে। এতে যুদ্ধের শঙ্কায় আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তান শাসিত কাশ্মীর প্রধান সুলতান মাহমুদ চৌধুরী সহ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চ্যালেঞ্জিং এই সময়ে জাতীয় ঐক্য অনিবার্য হয়ে উঠেছে বলে দাবি পিটিআইয়ের। তাই আহ্বান জানানো হচ্ছে পিটিআই নেতা ইমরান খানের কারামুক্তির। দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রাখতে দুদেশের উত্তেজনার কমানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর। যদিও উত্তেজনার মধ্যেই ভারতের কাছে $13 কোটি বেশি অর্থের সামুদ্রিক প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিপরীতে সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মহান মে দিবসেও যেন দম ফেলবার ফুরসত নেই। পাঁজর ভাঙা পরিশ্রমে দেশের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে দিনরাত এক করে কাজ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 32 জন মাঠকর্মী। কারো মাইনে 18,000 তো কারো 15 ছুঁই। মিরপুরের সেই মাঠ কর্মীদের গল্পের বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। যাদের পাঁজর ভাঙ্গা শ্রমের বিনিময়ে হোম অব ক্রিকেট ধরে রাখে নিজের সজীবতা, মহান মে দিবসে কেমন আছেন তারা? দিন এনে দিন খাওয়া শ্রমজীবীর বেশিরভাগ মানুষের কাছেই হয়তো মে দিবস আর 10টা দিনের মতোই অতি সাধারণ। মিরপুর শেরে বাংলায় এদিন যার প্রমাণ মিলেছে হাতে নাতে। আকাশে কালো মেঘ যখন প্রকৃতির রূপ সাজাতে ব্যস্ত, তখন এই স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানরা ব্যস্ত মাঠকে খেলার উপযোগী করতে। কেউ পাইপ হাতে পানি ঢালছেন উইকেটে, তো কেউ উইকেটে ঘাস ছিটিয়ে রোল করছেন। মেহনতি মানুষদের বিশেষ দিনেও ব্যস্ততা ছাড় দেয়নি স্টেডিয়ামের 32 জন গ্রাউন্ডসম্যানকে। ক্যামেরার আড়ালে 2-1 মুখ খুললেও বোবা কান্না চলে বেশিরভাগ মাঠকর্মীর মনে। অবসর কিংবা আনন্দ, এসব তো তাদের কাছে বিলাসিতা। দেশের সবচেয়ে ব্যস্ততম মাঠে উইকেটের সৌন্দর্য ধরে রাখাটাই প্রধান লক্ষ্য। না, আমাদের প্রতিদিন খেলা আছে, তো পিচ বানাই দেবো না। যদি ছুটি দিয়ে দেয় তাহলে তো সবাই প্লেয়ারাই বসে থাকবো, বিচার দিতে হবে ক্রিকেট বোর্ডের কাছে। পিচ বানানোর কেন প্রবলেম কী ছিল? আমরা যদি এই দায়িত্ব নিয়ে যে কাজ না করি, আইসিসির কাছে দুর্নাম হইব, গ্রাউন্ডসম্যানরা কাজ করে না, সব প্লেয়াররা ডিসি রুমে বসে লিখে খেলা হয়েছে কালকা, পিচ বানানো হয় নাই, তাহলে আমরা সমস্যা না। কাজের পারিশ্রমিকটাও যে খুব বেশি পান এমন না। কেউ পান 18,000 তো কারো পারিশ্রমিক 15 ছুঁই। সেটাও আবার বেড়েছে নতুন সভাপতি ফারুক আহমেদের কল্যাণে। পরিবার নিয়ে 3 বেলা খেতে পারলেই যেন জীবনটা সুন্দর মনে হয় এসব শ্রমিক মানুষের কাছে। নানা বাধা পেরিয়ে, না বলা কষ্ট বুকে চাপা দিয়ে তারা এগিয়ে নিয়ে চলেছেন দেশের ক্রিকেট। সংসারের ঘানি টানা এসব মাঠকর্মীর জানা নেই দম ফেলার ফুরসত। তবে নিজের প্রাপ্তির খাতায় প্রাপ্য সম্মানের হিসাবটা যেন মেলাতে পারেন, দিন শেষে এমনটাই চাওয়া তাদের। রেদওয়ান শাওন, এখন ঢাকা। এর সাথে শেষ করব সান্ধ্যবাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। জনগণকে পাশ কাটিয়ে করিডোরের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, শ্রমিক সমাবেশে তারেক রহমান। সরকারের একটি অংশের বিরুদ্ধে বিভক্তি তৈরির অভিযোগ।
নির্বাচনের আগে প্রবাসী শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান এনসিপির। শ্রমিকদের অমানবিক জীবনের অবসানে জামায়াতের অঙ্গীকার। মহান মে দিবসে দেশজুড়ে বর্ণাঢ্য র্যালি, সভা সমাবেশ। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন সরকারের অগ্রাধিকার, বললেন প্রধান উপদেষ্টা। জাকসু নির্বাচনে তফসিল ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থী ছাত্র সংগঠন। ভোটের আগেই জুলাইয়ে হামলায় জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস ভিসির। এবং কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে পেহেলগাম হামলায় রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ। পাকিস্তানি গণমাধ্যম গোপন নথি ফাঁসের চাঞ্চল্যকর তথ্য। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।